বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্যাটার্ন হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের মাধ্যম বা নকশা। তো আমরা প্যাটার্নের অঙ্কগুলো খুব সহজভাবে আমরা আজকে শেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার অনুরোধ থাকলো, ঠিক আছে? তো আমরা প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করব, ডিসকাস করব, তারপর হচ্ছে আমরা গণিত সম্পর্কে সমাধান করব। দেখো, এটা একটা প্যাটার্ন। প্রথম চিত্রে এটা একটা প্যাটার্ন। প্রথম চিত্রের মধ্যে এটা একটা হচ্ছে যে তোমার নকশা, এটা একটা নকশা, এটা একটা নকশা, এটা এমন, এটা এমন, মানে প্রত্যেকবার একবার হচ্ছে তোমার রেখা বরাবর হচ্ছে যে চতুর্ভুজ, আর একটা হচ্ছে উলম্ব তল বা হচ্ছে যে তোমার লম্ব বরাবর, মানে প্যাটার্ন গুলো হচ্ছে এমন। একবার এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ভূমি বরাবর, আর এটা হচ্ছে সোজা বরাবর। এটা একটা প্যাটার্ন প্রথম চিত্রে। এরপর আরেকটা চিত্রে সংখ্যা দিয়ে আমাদেরকে প্যাটার্ন দেখানো হয়েছে। দেখো, প্রথমে এক, তারপরে হচ্ছে যে আরেক, প্রথমে একটা ঘর, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, তারপর পাঁচটা ঘর। তো এক, তারপরে এখানে কি করছে, দুইটা ঘরের পর তিনটা ঘর। তো এখানে আমরা আবার বাম দিকে এক দেওয়ার পর এই একের সাথে এক যোগ করার পর এখানে কত হয়েছে, দুই, আবার বাম দিকে এক। এবার আবার হচ্ছে যে তিন ঘরের পর চার ঘর, আবার এক, চার ঘর দেওয়ার পাশে এক, আর দুইয়ের সাথে এক যোগ করলে হয় কত, তিন, আবার দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন, আবার পাশে এক, আবার তিনের সাথে এক যোগ করলে হয় চার, আবার তিনে যোগ করলে, তিনে যোগ করলে হয় ছয়, আবার তিনের সাথে এক যোগ করলে হয় চার। এটা একটা প্যাটার্ন। দ্বিতীয় চিত্রের প্যাটার্নটা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কোনগুলা, এক, দুই, তিন, চার, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে? এগুলো স্বাভাবিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার প্যাটার্ন হচ্ছে মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, শুধুবার একবার ভাঙানো যায়, সেটাকে আমরা কি সংখ্যা বলি, মৌলিক সংখ্যা বলি। তাহলে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে এক, তারপরে হচ্ছে যে দুই, তিন, সাত, তারপরে হচ্ছে এখানে 11, 17। তো এইগুলা কেন মৌলিক সংখ্যা আমরা এখন দেখবো। দেখো, আমরা 4-কে 2 দুগুণে 4 ভাঙিয়ে লিখতে পারি, তাহলে 4 একটা মৌলিক সংখ্যা নয়। 5 একটা মৌলিক সংখ্যা, কারণ 5কে শুধু একবার গুণ করা যায়। 5 একে 5, যেটা একবার গুণ করা যাবে সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, যার মাধ্যমে একবার গুণনীয় করা যায় আর কি। তো একবার বিভাজ্য করা যায় যে সংখ্যাকে, ওইটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। যেরকম 14 মৌলিক সংখ্যা না, কারণ হচ্ছে 7 দুগুণে 14, এই কারণে মৌলিক সংখ্যা না। আবার এখানে 12 মৌলিক সংখ্যা না, 6 দুগুণে 12। তো এইভাবে আমাদের হচ্ছে যে এখানে মৌলিক সংখ্যাগুলা তখন ইন্ডিকেট করে দিছে আর কি, আর যেগুলা মৌলিক সংখ্যা না এগুলা ক্রস করে দিছে। এবার হচ্ছে সংখ্যা ছেড়ে নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করা। এখানে আমাদের কাছে পরবর্তী, তাহলে আমরা এটা কিভাবে করবো স্যার? সংখ্যাগুলোর পার্থক্য দেখি। এই 10 থেকে 3 এর পার্থক্য হচ্ছে 7 করে, 17 থেকে 10 এর পার্থক্য হচ্ছে 7 করে, 24 থেকে 17 পার্থক্য 7 করে, 31 থেকে 24 এর পার্থক্য হচ্ছে 7। তাহলে আমরা লক্ষ্য করলাম প্রতিবারের পার্থক্য কত করে আছে, 7 করে। অর্থাৎ পরবর্তী দুটি সংখ্যা যথাক্রমে হবে তোমার এখানে যেহেতু 31 আছে, আমরা 31 সাথে যেহেতু প্রত্যেকবার 7 করে বৃদ্ধি পেয়েছি, তাহলে আমরা 7 যোগ করে দিলে হবে কত, 38। আবার 38 সাথে আমরা আবার কত 7 যোগ করে দিলে আমরা পেয়ে যাব 45। তাহলে পরবর্তী দুটি সংখ্যা হচ্ছে 38 ও 45। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা উদাহরণ 1 এর অঙ্কটা বুঝতে পেরেছো। উদাহরণ 2 এর অঙ্কটা আমরা এখন দেখব। তো এখানে আমাদেরকে আবার বলছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো এখানে 4 থেকে 1 গেলে 8 থাকে 3, 9 থেকে 4 গেলে 8 থাকে 5, 16 থেকে 9 গেলে 7, 25 থেকে 16 গেলে 9। তাহলে এখানে দেখো প্রত্যেকবার কত করে বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকবার 2 করে। লক্ষ্য করে প্রতিবার পার্থক্য 2 করেই বসছে। তো অর্থাৎ পরবর্তী সংখ্যা এটা 25, এই 9 এর সাথে 2 যোগ করে দিব। 9 2 যোগ করলে কত হয়, 11, 11 25 যোগ করলে হবে মেবি 36। তাহলে আমাদেরকে হচ্ছে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করা। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হচ্ছে 36। তো উদাহরণ 3 হচ্ছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করা। আবার এখানে একই সেম কথা। তো আবার আমরা পার্থক্য 5, মানে 5 এ 1 যোগ করলে হয় 6, তারপর 5 এ 6 যোগ করলে হয় 11, 6 11 যোগ করলে হয় 17, 17 আর 11 যোগ করলে হয় 28। একটা জিনিস খেয়াল করো, যে দুটি সংখ্যা যোগ করার পর আমরা পরবর্তী সংখ্যাটি পাই, দুটি সংখ্যা যোগ করার পর
দেখো 1 এর সাথে 5 যোগ করলে আমরা 6 পাই না, আর 5 এর সাথে 6 যোগ করলে আমরা 11, আবার 6 এর সাথে 11 যোগ করলে 17। তাহলে এখানে আমাদের প্যাটার্নটা নিয়মটা হচ্ছে কেমন, প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্ন লেখা হয়েছে, পরপর দুটি সংখ্যা যোগ পরবর্তী সংখ্যাটির সমান, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি কত হবে। এখানে আমাদের 28 আছে, 28 এর সাথে আমরা 17 পরপর দুটি সংখ্যা যোগ করে আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারি আর কি। তো 17 আর 28 যোগ করলে 45। তাহলে আমাদের এই তিনটে অঙ্কের মধ্যে তিনটার প্যাটার্নই আলাদা। তো আমরা এই প্যাটার্নগুলো কি করতে হবে, অঙ্কগুলোর সময় ইন্ডিকেট করতে হবে, যে চিহ্নিত করতে হবে আমাদের এখানে কোন ধরনের পার্থক্য দেওয়া আছে অঙ্কের মধ্যে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো এইখানে আমাদের কাজ দিয়েছি ফিবোনাচ্চি। ফিবোনাচ্চি কি স্যার? ফিবোনাচ্চি হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। দেখো শূন্য বাদ দাও, শূন্যের সাথে 1 যোগ করলে তো 1 হয়, আবার হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, মানে 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, আবার 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, আবার 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, আবার 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়, আবার 8 5 যোগ করলে 13, 8 13 যোগ করলে 21, তারপর 13 21 যোগ করলে 34। তাহলে ফিবোনাচ্চি হচ্ছে কি, দুটি সংখ্যার যোগফল পরের সংখ্যার সমান। তো লক্ষ্য করে 2 পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগফল করলে, এই যে 1 এর সাথে 1 যোগ করলে আমরা 2 পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা। আবার যদি আমরা 5 পাইতে চাই তাহলে পূর্ববর্তী দুটি সংখ্যা 3 এর যোগ করলে আমরা 5 পাবো। তো এইভাবে হচ্ছে যে আমাদেরকে এগুলারে ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো ফিবোনাচ্চি সংখ্যা কি, কাজে কে। তো স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়, এখানে আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যা মানে আমাদের গণনা করার সংখ্যা দেওয়া আছে। দেখো 1 2 3 4 এইভাবে 10 পর্যন্ত দেওয়া আছে। আর একটা মজার জিনিস হচ্ছে যে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করলে হয় কত, 11, আবার 2 এর সাথে 9 যোগ করলে হয় কত, 11, আবার 3 এর সাথে 8 যোগ করলে হয় কত, 11, আবার 4 এর সাথে 7 যোগ করলে হয় 11, আবার 5 এর সাথে 6 যোগ করলে হয় 11। মানে যতবারে আমরা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করি সবগুলো আমাদের 11 যোগফল হয় আর কি। একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে এখানে কয় জোড়া, এখানে আমাদের দেখো এখানে 1 জোড়া সংখ্যা, তারপরে এখানে 1 জোড়া, 2 জোড়া, তারপরে এখানে 1 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া সংখ্যা পেলাম। কয় জোড়া? 5 জোড়া। 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। সুতরাং যোগফল যেহেতু এখানে আমাদের প্রত্যেকবার প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করলে 11, দ্বিতীয় সংখ্যা এবং শেষের দ্বিতীয় যোগ করলে 11, তাহলে আমরা এখানে যোগফল পাই যে 5 11 55। তো তোমরা যদি পুরোটা যোগ করে দেখতে পারো কত হয়। তো স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যা যোগফল বের করে একটি কৌশল পাওয়া গেল। তাহলে এখানে 55 হচ্ছে আমাদের মোট অ্যান্সার। তো সেক্ষেত্রে এখানে আমাদের একটা সূত্র শেখার দরকার। তো আমাদেরকে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের অনুশীলন অঙ্ক করার সময় সূত্রগুলো আমাদের লাগবে, ঠিক আছে। তো এখানে প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে রেখে যোগ করে পাই আর কি। প্রথম হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত, এরপর আবার বিপরীত 10 থেকে 1 পর্যন্ত লেখো। তাহলে এটার সাথে এটা হচ্ছে জোড়, এটার সাথে এটা হচ্ছে জোড়, এটার সাথে এটা হচ্ছে জোড়। তো এইভাবে আমাদের এখানে কয় জোড়া আছে, তো এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 জোড়া আছে। কয় জোড়া সংখ্যা? 10 জোড়া সংখ্যা। তাহলে আমরা এখানে দুইটা যোগ করে দিলে হয় 2 আর এখানে প্রথম সংখ্যা মানে প্রথম জোড় হচ্ছে 1 + 10 না, আর ইনটু আমাদের এখানে জোড় সংখ্যা হচ্ছে 10টি। আমরা এইমাত্র দেখালাম 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10 জোড়া, এই কারণে আমাদের এখানে 10 লেখা হয়েছে। তো এখানে আমরা কি করলাম, এই দুইটাকে ডিভিশন, এটা গুণে আছে, এটা পাশে আমরা ডিভিশন হয়ে যায়। তো 1 + 10 × 10 ডিভিশন 2, তাহলে 10 সাথে 1 যোগ করলে হয় 11, 11 10 যোগ করলে হয় তোমার 11 10 যোগ করলে হয় তোমার কত, মেবি হয়তো 150 না, 50 দুগুণে 100, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আমরা 55 পাই। তো স্যার একটু ক্যালকুলেশনে ভুল হইতেছে, যে যোগফল, তাহলে আমাদের যোগফল ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, আমাদের অঙ্ক এটাতে পরীক্ষাতে আসবে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা বাই 2। দেখো প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 10, পদ সংখ্যা আমাদের এখানে মোট 10 জোড়া, বাই 2 দ্বারা আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আমরা কত পেয়ে যাব,
এই 55 পেয়ে যাবো, বা আমাদের যেভাবে প্রশ্ন করা হবে প্রশ্নের মধ্যে মান দেওয়া থাকবে ওইভাবে আমরা অ্যান্সার করবো। তো সেক্ষেত্রে তোমরা সেম ভাবে এই অঙ্কটা করে অ্যান্সার বাইর করবে 1 থেকে 15 পর্যন্ত। মানে প্রথমে তোমরা কি করবা, ক লিখবা, ধরো এখানে ক লিখবা, তার 1 2 3 4 5 6 এভাবে 15 পর্যন্ত লিখে এখন আবার 15, তারপরে 14, তারপরে আবার 13, তারপরে আবার হচ্ছে 12, তারপরে হচ্ছে আবার 11। সেম ভাবে এই প্যাটার্নে যে ব্যবস্থাটা করেছি এইভাবে তুমি অ্যান্সারটা বাইর করবে, ঠিক আছে। তো এইখানে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করা আমাদেরকে আবার বলছে। তো প্রথম 10টি এখানে আমাদের দেওয়া আছে 1 থেকে 1 3 5 7 9 11 13 15 17 19, সবগুলো যোগ করলে হয় আমাদের কত, 100। তো এইটাগুলো তো আমরা ক্যালকুলেটরে যোগ করে ফেলছি 100। এভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যা যোগফল বের করা কি সহজ হবে? তোমার যদি এরকম 50টি দাও তুমি কতক্ষণ প্রয়োজন, মানে সময় নষ্ট করবা ক্যালকুলেটরে শুধু বসাইবা যোগ করবা? এর থেকে আমরা একটা কি কৌশল শিখে ফেলে, যে কৌশলটা কিভাবে, হ্যাঁ কৌশলটা হচ্ছে দেখো এখানে আমাদের একটা জিনিসটা হচ্ছে যে 19 এর সাথে 19 একে যোগ করলে কত হয় 20, আর 3 এর সাথে 17 যোগ করলে হয় কত 20, 15 সাথে 15 যোগ করলে হয় কত 20, 7 এর সাথে 13 যোগ করলে হয় 20, 9 এর সাথে 11 যোগ করলে হয় কত 20। তাহলে আমাদের এখানে সংখ্যা আমরা কত পেলাম 20 পেলাম। মানে হচ্ছে যে প্রতিবার যোগ করলে আমরা সংখ্যাটা পাই কত 20। আর এখানে আমাদের জোড় সংখ্যা কয়টি, আমাদের জোড় সংখ্যা হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে আমরা এখানে গুণ 5 দিয়ে দেবো, তো 5 20 100। তো ক্যালকুলেটর ছাড়া আমরা খুব সুন্দর সহজভাবে এটা সমাধান করে ফেলেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারতেছো প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এবার আমাদের একটা জিনিস হচ্ছে যে প্রতি মানে পাশাপাশি সংখ্যাগুলো যদি যোগ করি আমরা পাই 1 এর সাথে 3 যোগ করলে 4, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি স্যার, একই সংখ্যা দ্বারা গুণ করলে এটাকে পূর্ণবর্গ, 2 দুগুণে 4। এবার এখানে আমাদের যে 3টা সংখ্যা আছে 3টা সংখ্যা যোগ করলে আমরা পাই 1 যোগ 3 যোগ 5 যোগ 9। তো 9 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কেন একই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যে সংখ্যা পাবো এটা পূর্ণবর্গ সংখ্যা, 3 3 9। এরপরে 16, তো 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেমন কিভাবে স্যার, এইভাবে 4 4 16 একই সংখ্যা দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয় আর কি। তো আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো এবং হচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাস করবা, দেখবা, এই কামনাই করি, এই আশাই করি। তো আমরা এখানে আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে টপিক নিয়ে আলোচনা করব সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টিরূপ প্রকাশ করা। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসে। তো এখানে আমাদের দেওয়া আছে 2, তাহলে আমাদেরকে বর্গ সংখ্যা আমরা জানি 1 যোগ 1, একে একে যোগ করলে হয় কত 2, ঠিক আছে। তাহলে এখানে আমরা স্কয়ার দিলে 1 1 1 হবে, স্কয়ার দিলে 1 1 1 হবে, 1 1 যোগ করলে হয় 2। তাহলে এইখানে 5, তো এটা আমরা কিভাবে করব, 1 যোগ 4, 4 একে যোগ করলে 5 হয়। তাহলে এখানে বর্গ সংখ্যা আমরা তৈরি করে নেব 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ঠিক আছে। তো এবার আমাদের এখানে যদি আবার 8 দেওয়া হয় তাহলে আমরা এটা কিভাবে করব, আমরা জানি 4 যোগ 4, তাহলে এটাকে আমরা বর্গ সংখ্যা কিভাবে করব, 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4, তাহলে 8 এর বর্গ সংখ্যা আমরা পেয়ে গেলাম। তো স্যার বর্গ সংখ্যা তো আমি একটু আগে বলছি একই সংখ্যা দ্বারা যেটা গুণ করা হয় সেটাই হচ্ছে বর্গ। এরকম 10, তাহলে আমরা 10 কে কিভাবে ভাঙাবো, বর্গ সংখ্যা দিয়ে 3 3 9, 9 সাথে 1 যোগ করলে 10 হয়ে যায়, তা 1 9। তাহলে আমরা এটাকে করব 1 স্কয়ার আর হচ্ছে 3 স্কয়ার। আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো সবগুলা বর্গ সংখ্যা কিভাবে বের করা যায়। তো এইভাবে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। আবার কিছু স্বাভাবিক সংখ্যা 2 বা ততোধিক উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়, যেমন 50 কে, হ্যাঁ। আর যেরকম হচ্ছে ধরো 50 কে আমরা 2 ভাবে করতে পারি, এটা কেমনে, এটা হচ্ছে 1 যোগ 49, তাহলে আমরা এটা করতে পারি 1 স্কয়ার আর হচ্ছে 7 স্কয়ার, 7 7 49। আরেকটা নিয়ম হচ্ছে যে মানে আরেকটা মাধ্যম হচ্ছে 25 যোগ 25,
তাহলে এটাকে প্রকাশ করা যায় 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 5×5 = 25, 5×5 = 25। এভাবে আমরা 65কে 2 ভাগে ভাগ করতে পারি। তো কাজ 130, 170, 185 কে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টিরূপ প্রকাশ। হ্যাঁ, 1 আর 2 এই কাজগুলো তোমরা যদি করতে পারো করে নিবা, না পারলে স্যারকে তোমরা বলবা, স্যার তোমাদেরকে করে দেবো আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে এখানে সমাপ্ত করলাম। তো আগামী ক্লাসে বাকি অঙ্ক সমাধান করবো, এরপর অনুশীলনের অঙ্কগুলো সব সমাধান করবো। তো তোমার সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।